সামনেই আসছে ইউনিয়ন বাজেট 2026 আর তার মানে হল বিনিয়োগকারীদের জন্য অপেক্ষা করছে একটা দারুণ উত্তেজনা আর বিশাল অনিশ্চয়তার সময়। তো বাজারের এই ষাঁড় আর ভাল্লুকের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে? চলুন আজকের এই আলোচনায় একটু গভীরে গিয়ে ডেটাগুলো ঘেঁটে দেখি। প্রথমেই চলুন সমস্যাটা ঠিক কোথায় সেটা দেখে নিই। এই চার্টটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। 2025 সালে ভারতীয় বাজার কিন্তু বিশ্ববাজারের তুলনায় বেশ অনেকটাই পিছিয়ে ছিল। ভাবুন একবার, যেখানে জাপানের বাজার রিটার্ন দিচ্ছে 34%, আমেরিকা দিচ্ছে 17%, সেখানে আমাদের বাজার আটকে আছে মাত্র 8.47%। বাজারের বর্তমান উদ্বেগের মূল কারণ কিন্তু এটাই। আর এই যে একটা চিন্তা ভাব, তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ হল ইন্ডিয়া ভিআইএক্স, মানে যা দিয়ে বাজারের অস্থিরতা মাপা হয়। দেখুন, মাত্র 1 মাসের মধ্যে এটা প্রায় 55% বেড়ে গেছে। এর সোজা মানে হল বিনিয়োগকারীদের মধ্যে ভয় আর অনিশ্চয়তা দুটোই এখন চরমে। এখন প্রশ্ন হল, বাজারের এই ভয় বা অস্থিরতা কি একটু বেশি হচ্ছে? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। বাজেটের একটা ঘোষণা বাজারের পুরো গতিপথটাই ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন দেখি কিভাবে। একটা খুব সহজ উদাহরণ দিই। 2024 সালে জুলাই মাসের কথা ভাবুন। সরকার বাজেটে সোনার আমদানি শুল্ক এক ধাক্কায় 15% থেকে কমিয়ে 6% করে দিল। আর তার ফলটা কিন্তু সাংঘাতিক। সাথে সাথে সোনার দাম 5% পড়ে গেল। এটা থেকেই বোঝা যায় বাজেট কতটা প্রভাবশালী হতে পারে। মানে বাজেট ডে মানেই হল রোলারকোস্টার রাইড। যেমন দেখুন, 2021-এ ইনফ্রার ওপর জোর দেওয়ায় নিফটি 1 লাফে প্রায় 4.74% বেড়ে গেল। আবার ঠিক তার আগের বছর 2020-তে ট্যাক্স নিয়ে সবাই হতাশ, আর বাজার সাথে সাথে 2.5% নিচে। সুতরাং বাজেট মানে চরম অস্থিরতা, এটা মোটামুটি নিশ্চিত। আচ্ছা, পুরনো কথা তো অনেক হলো, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, তাই না? 2026-এর এই বাজেটে কোন কোন সেক্টর লাইমলাইটে থাকতে পারে? সরকার কোথায় তার বাজি ধরতে পারে? চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আসবে রেলওয়ে। এটা তো সরকারের একটা খুবই পছন্দের সেক্টর। শোনা যাচ্ছে মূলধনী ব্যয়ে, বা যাকে আমরা বলি ক্যাপেক্স, সেটা আরও 5 থেকে 6% বাড়তে পারে। বিশেষ করে বন্দে ভারতের মতো নতুন আধুনিক ট্রেন বাড়ানোর জন্য এই টাকাটা খরচ করা হতে পারে। এরপর আসছে প্রতিরক্ষা। আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া, এই কথাগুলো তো আমরা শুনছি। আর তার একটা বড় অংশ হল আমাদের প্রতিরক্ষা সেক্টর। লক্ষ্যটা কিন্তু বেশ বড়। 2029 সালের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে 5,000 কোটি টাকা আয় করা। এর জন্য বাজেটে বিশেষ কিছু ঘোষণা থাকতেই পারে। এখন তো সারা বিশ্বেই পরিবেশ একটা বড় আলোচনার বিষয়। তাই রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ওপর জোর দেওয়াটা খুবই স্বাভাবিক। সরকারের লক্ষ্য হল 2030-এর মধ্যে 500 গিগাওয়াট ক্লিন এনার্জি তৈরি করা। এর জন্য সোলার, গ্রিন হাইড্রোজেন বা ব্যাটারি স্টোরেজে বিশেষ ইনসেন্টিভ বা ছাড়ের ঘোষণা হতে পারে। আর সবশেষে ইলেকট্রিক গাড়ি বা ইভি। দেখুন, ইভি নিয়ে আলোচনা অনেক হচ্ছে, কিন্তু রাস্তায় সেভাবে দেখা যাচ্ছে না। কারণটা কি? দুটো বড় কারণ। 1, দাম বেশি, আর 2, চার্জিং স্টেশন কই। তাই সরকার সম্ভবত চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর দিকেই বেশি নজর দেবে, যাতে মানুষ ইভি কিনতে আরও উৎসাহিত হয়। সুযোগের কথা তো অনেক হলো, কিন্তু রাস্তাটা কিন্তু একদম সোজা নয়। দেশের ভেতরে এবং বাইরেও এমন কিছু বড় চ্যালেঞ্জ আছে যা পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। এখানেই আসলে একটা বড় টানাপোড়েন তৈরি হয়েছে। একদিকে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা আশা করে বসে আছে যে লং টার্ম ক্যাপিটাল গেইনস বা এলটিসিজির মতো ট্যাক্সগুলো যদি একটু কমে। কিন্তু অন্যদিকে বিশ্লেষকরা বলছেন সরকারের কোষাগারে যে চাপ, তাতে ট্যাক্স কমানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এত কিছুর মধ্যেও কিন্তু আশার আলো দেখা যাচ্ছে। বড় বড় যে ব্রোকারেজ হাউসগুলো আছে, তারা কিন্তু বাজার নিয়ে দারুণ পজিটিভ। দেখুন একবার তাদের টার্গেটগুলো। কোটাক সিকিউরিটিজ বলছে নিফটি 32,032 পর্যন্ত যেতে পারে। এইচএসবিসি সেন্সেক্সের জন্য বলছে 94,000। এই সংখ্যাগুলো শুনলে তো মনে হয় বাজারে টাকা লাগানোই উচিত। কিন্তু দাঁড়ান, এই দারুণ আশা ছবিটার উল্টো দিকে 3টে বড় ঝুঁকিও কিন্তু লুকিয়ে আছে। 1, আমেরিকায় যে এআই নিয়ে এত মাতামাতি চলছে, সেই বাবেলটা যদি ফেটে যায়, তার ধাক্কা কিন্তু সারা বিশ্বে লাগবে।
2 আমেরিকা ভারত বাণিজ্য চুক্তিটা যদি আরও পিছিয়ে যায়। আর 3 নম্বর আর সবচেয়ে চিন্তার বিষয় হলো বিদেশি বিনিয়োগকারীরা মানে এফআইআইরা লাগাতার শেয়ার বিক্রি করে চলেছে। ভাবুন শুধু 2025 সালেই প্রায় 14 লক্ষ কোটি টাকার শেয়ার তারা বেচে দিয়েছে। এটা যদি চলতে থাকে তাহলে বাজার আরও দুর্বল হতে পারে। তাহলে এইরকম একটা দোলাচলের পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর কি করা উচিত? চলুন এই জটলার মধ্যে থেকে একটা পরিষ্কার পথ খোঁজার চেষ্টা করা যাক। তো সব মিলিয়ে এই মুহূর্তে 3টা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। প্রথমত, একটা দুটো স্টকের পেছনে না ছুটে বরং পুরো সেক্টরের উপর বাজি ধরা যেতে পারে, যেমন ধরুন ডিফেন্স বা রেলওয়ের ইটিএফ। দ্বিতীয়ত, ছোট কোম্পানির ঝুঁকি না নিয়ে বড় আর নামকরা লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ভরসা রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। আর তৃতীয়ত এবং খুব গুরুত্বপূর্ণ, বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনো ছাড় দেওয়া হচ্ছে কিনা সেদিকে কড়া নজর রাখতে হবে, কারণ দেশের কেনাকাটার বাজারটা তো এদের উপরই নির্ভর করে। শেষ পর্যন্ত এত সব আলোচনার পর সেই একটাই বড় প্রশ্ন এসে দাঁড়ায়, 2026-এর এই বাজেট কি বাজারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে, নতুন করে গতি আনবে, নাকি বাজারের যে টালমাটাল অবস্থা তাতে এটাই শেষ পেরেক পুঁতে দেবে? এর উত্তর তো একমাত্র সময়ই দিতে পারবে।